কর্ণাটকের ধর্মস্থলা। আমি এই ধর্মস্থলায় পাওয়া গণকবর নিয়ে গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম। তো সেখানে গণকবরের কথা অন্য কেউ বলেনি। সেখানকারই বহু বছর আগে কাজ করা সাফাই কর্মী যে প্রথমে বলেছিল 1995, পরে জানা গেছে 1998 থেকে 2014 সাল পর্যন্ত এই ধর্মস্থলার যে শিব মন্দির, মঞ্জুনাথ শিবের মন্দির, সেখানে সে কিন্তু সাফাই কর্মীর কাজ করত। এবং সেখানে কাজ করাকালীন তার যে অভিজ্ঞতা সেটা ছিল খুব ভয়ঙ্কর। কারণ 100-র উপর মৃতদেহ তাকে বাধ্য করা হয়েছিল কবর দিতে। 100-র উপর মৃতদেহ সে বিভিন্ন সাইট দেখিয়েছে বর্তমানে, যেগুলি সিট গঠন করে, মানে কর্ণাটক সরকার সিট গঠন করে, সিট মানে এসআইটি, যেটা সিট গঠন করেছেন বিভিন্ন রাজ্যের আইপিএসদের নিয়ে। এটা করা হয় সাধারণত রিটায়ার্ড আইপিএসদের নিয়ে করা হয়। তো সেটা করে খনন কার্য শুরু করা হয়েছে এই সাফাই কর্মীর কথাতে। এবং তাকে সে কিন্তু জানে যে সে প্রথমে একজন লয়ারের কাছে গেছিল এবং সেই লয়ারের সঙ্গে সে কথা বলে যে সে কোর্টে কেস করতে চায়, যে অনেক দিন আগে তার সঙ্গে এটা হয়েছিল যে তাকে বাধ্য করা হতো যে মেয়েগুলি, যে বাচ্চা থেকে তরুণী, এরকম বিভিন্ন বয়সের মেয়েদের যাদের নিম্নাঙ্গে কোনো কাপড় থাকতো না, ঊর্ধ্বাঙ্গে শুধু বস্ত্র থাকতো, এবং সে দেখে বুঝেছিল যে তাদের বিভিন্নভাবে শ্বাসরোধ করে হোক, যেভাবে হোক মারা হয়েছে। শুধু নয়, খুব তাদের উপর অত্যাচার করা হয়েছে, ব্রুটালি তাদেরকে তাদের শারীরিক অত্যাচার করা হয়েছে এবং তাদের যে ওপর যৌন অত্যাচারের চিহ্ন সে দেখেছিল বলে জানিয়েছিল। এটা আমি আমার আগের ভিডিওতে এই পর্যন্ত বলেছিলাম। এবং তার কথায় পুলিশকে বিশ্বাস এজন্যই করতে হয়েছে শেষ পর্যন্ত যে এখানে কিন্তু অনেক জায়গাতেই 13টা সাইট প্রথম পর্যায়ে নির্দিষ্ট করা হয়েছিল খনন কার্যের জন্য। এবং 6 নম্বর এবং 11A যেটাকে বলা হচ্ছে, 6 এবং 11A, এই দুটি সাইটে কিন্তু মানব শরীরের দেহাবশেষ পাওয়া গিয়েছে। এবং আমরা দেখেছি বালতি করে, বড় বড় বাক্স করে এবং বিভিন্নভাবে প্যাকিং করে প্রচুর হাড়গোড়, মাথার খুলি, এই ধরনের জিনিস কিন্তু পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। এবং সেই সাফাই কর্মী যে নিজের পরিচয় পাবলিকের সামনে আনতে চায় না, তার যাতে মুখ না দেখা যায়, সর্বাঙ্গ কালো পোশাকে ঢেকে মুখে পর্যন্ত মাস্ক পরে সে কিন্তু ওই প্রচণ্ড গরমের মধ্যে ঘোরাফেরা করছে, পুরো শরীর তার কালো পোশাক দিয়ে ঢাকা। এইগুলি সবই আমার আগের ভিডিওতেই আমি জানিয়েছি। এবং মূল ঘটনা কি সেটা মোটামুটি জানিয়েছিলাম, যে 1987 সালে যে পদ্মলতা নামের যে একজন ডাক্তারি স্টুডেন্ট, সে কিন্তু ওখান থেকে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। সবাই এই ধর্মস্থলা নামে যে স্থানটি ম্যাঙ্গালোর শহর থেকে বেশ কিছু কিলোমিটার দূরে, খুব নামকরা 800 বছরের পুরনো একটি মঞ্জুনাথ শিবের মন্দির আছে, যার দেখাশোনা করেন জৈন ধর্মাবলম্বীরা, মানে শুরু করেছিলেন। পরবর্তীকালে দেখাশোনার দায়িত্ব কিন্তু যে হেগড়ে, যাদের সারনেম সেরকম বংশের উপর রয়েছে এবং যাদের এখন একজন রাজ্যসভা সদস্য রয়েছেন, তাদের মধ্যে একজন, তিনি দেখাশোনা করেন, বর্তমান দায়িত্বে তিনি। এবং এরা কিন্তু অনেক কিছু করেন, যে আয়ুর্বেদিক কেন্দ্র রয়েছে, মেডিকেল কলেজ চালান, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যেটা এসডিএম কলেজ, যেটার নাম এসডিএম হাসান, জায়গাটার নাম হাসান, এরকম। তো এরা কিন্তু অনেক কার্যকর, মেয়েদের যে মানে কি বলবো, যে নিজেদের যে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য ট্রেনিং দেওয়া, এইরকম নানা রকম ট্রেনিংয়ের কাজকর্ম কিন্তু ভালো কাজ, সেগুলো কিন্তু চলে এই মন্দিরের যে ট্রাস্টি বোর্ডের আন্ডারে। কিন্তু এই সাফাই কর্মী একথা জানানোর পর প্রথমটা অবিশ্বাস করার মতো লাগলেও তার কথায় কিন্তু ভরসা করে, প্রচুর খরচ করে, প্রচুর পুলিশ কর্মী নিয়োগ করে এই সিট গঠন করা হয়। এবং যখন 6 নম্বর এবং 11A, যে এই দুটো সাইট থেকে যখন মানব শরীরের দেহাবশেষ পাওয়া গেল, মানুষের সামনে দিয়েই সেগুলি বের করা হলো, তখন কিন্তু মোটামুটি সকলেরই বিশ্বাস হয় যে এই কিন্তু পুরোপুরি মিথ্যা কথা বলছে না। এবং জানিয়েছিল 13 নম্বর সাইট, যেটি মেন রোডের ধারে, এবং ড্যাম, যে নেত্রাবতী যে রিভার, সেই স্নানঘাট তার পাশেই কাছাকাছি, সেখানে পরপর 12টি মৃতদেহ গণকবর সে নিজে একসঙ্গে দিয়েছে। সেটা জানানোর পর কিন্তু যেটা চাওয়া হয় সিটের পক্ষ থেকে কর্ণাটক সরকারের কাছে, বলা হয় যে এইভাবে যেহেতু ওখানে ট্রান্সমিটার গিয়েছে, মানে অনেক মুশকিল আছে, যেহেতু ড্যাম রয়েছে সেই জন্য ইলেকট্রিক ট্রান্সমিটার গিয়েছে, সেজন্য ওখানে চাওয়া হয়েছিল যে রাডার, যেটা হচ্ছে মাটির 132 ফুট তলা পর্যন্ত কোনো মানব শরীরের অংশ বা কিছু এরকম আছে কিনা, মানে হিউম্যান রিমেন্স পাওয়া যায় কিনা, সেটা উপর থেকেই নির্দিষ্ট করতে পারবে ইলেকট্রনিক রাডার, যেটা সেই যন্ত্রটি আনা হয়, যেটি ড্রোন ধরনের দেখতে, এবং সেটি চালানো হয়। গত পরশু দিন সেটি চালানো হয় 11 তারিখ, এবং আপনারা যখন পাবেন তখন হয়তো 14 তারিখে পাবেন ভিডিওটা। তো 11 তারিখ যে খোঁড়াখুড়ি আগেই না করে এটা করা হয়, কারণ আগে অনেক জায়গায় প্রচুর খোঁড়াখুড়ি করে কিছু পাওয়া যায়নি, সেজন্য এই জায়গাটিতে সেটা করলে বিপদ আছে, এবং সেই জন্যই এই কাজটি করা হয়েছিল প্রচুর
খরচ করে, কিন্তু এখানে আপাতত কিছু পাওয়া যায়নি। তবে পরবর্তী ফেজে বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে আরও খোঁড়াখুড়ি হয়তো হবে। এবার বলি যে এই যে ধর্মস্থলা, এই যে পরম ধর্মের, যে পবিত্র ধর্মের জায়গা, যেখানে প্রতিদিন 2000 ভক্তের সমাগম হয়, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, মানুষ খুব ভক্তিভরে এখানে আসে এবং বিশ্বাস রয়েছে এদের উপর। এখানে বিশাল করে পুজো আর্চা ইত্যাদি হয় এবং অনেক মানুষের মানে কর্মযোগ্য যাকে বলে মানুষের উপকার করা, সমাজসেবা, এগুলি চলে বলেই এতদিন মানুষের ধারণা ছিল। তবে বর্তমানে এই খনন কার্য শুরু হওয়ার পরে এই ধর্মস্থলা এরিয়ায় এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটা থেকে মানে ধারণা হয়, যেটা দেখলেই ধারণা হবে যে কুছ তো গড়বড় হ্যায়, কোথাও তো কিছু গড়বড় রয়েছে। তা না হলে এরকম ঘটনা কেন ঘটবে? তাহলে আমি খুলেই বলি। প্রথম ঘটনা হচ্ছে যে কিছু ইউটিউবার এবং সাংবাদিকদের উপর আক্রমণ হয়। দ্বিতীয় ঘটনা হচ্ছে এখানে যে এসডিএম হাসান যে মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যেখানে কিন্তু এই যে পদ্মলতা এবং সৌজন্যা, যে কিন্তু 2013 বা 14 সালে নিখোঁজ হয়ে গিয়েছিল, বা হতেও পারে 2010 সালে নিখোঁজ হয়ে গিয়েছিল মেয়েটি, এবং যাদের কিন্তু কোনো ট্রেস আর পাওয়া যায়নি। পদ্মলতার শোনা যায় পরে তাকে মানে বডি পাওয়া গিয়েছিল, কিন্তু কবর দেওয়া হয়েছে, মানে পরিষ্কার করে কিছু জানা যায় না। যদিও তার দিদি ইন্দ্রাবতী, সে কিন্তু আবার নতুন করে এই সিট কমিটির কাছে দাবি করেছে যে তার বোনের দেহাংশ খুঁজে দেওয়া হোক। তার মানে তাদেরও কিন্তু যথেষ্টই এই বিষয়ে জানার আগ্রহ রয়েছে, তারা জানতে চান তার বোনের বডি তিনি পাননি। তো যাই হোক, আমি সবগুলো ঘটনা নিয়ে বলবো যে এই এসডিএম হাসান কলেজের ঘটনাটা কি হয়েছে, ইউটিউবার এবং সাংবাদিকদের উপর আক্রমণ কে করলো, কেন করলো, এগুলো নিয়ে বলার ইচ্ছা আছে। এবং সর্বোপরি যেটা নিয়ে বলার সেটা হচ্ছে এই যে রাডার দিয়ে যেটা করা হচ্ছে এখন বর্তমানে 13 নম্বর সাইটে বললাম, তারও আগে বাহুবলী হিলস বলে যে জায়গাটা 12 নম্বর সাইট ছিল, সেখানে কিছু অদ্ভুত অপ্রাকৃত ঘটনা ঘটেছে, যেগুলো থেকে ধারণা হয় যে এই যে প্রচণ্ড একটা ভালো ইমেজ রয়েছে যে ট্রাস্টি বোর্ডের, সেটা কোথাও যেন একটু চিড় খাচ্ছে। সেগুলো সবই বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, সকলকে নমস্কার জানাই। সকলে আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। এবার এক এক করে বলি ঘটনাগুলো কি হয়েছিল। গত বেশ 5-7 দিন আগে ইউটিউবার কিছু, তারা খবর সংগ্রহের জন্য গেছিলেন, এবং পোর্টাল যাকে বলে নিউজ পোর্টাল, এবং কিছু চ্যানেলের সাংবাদিকরাও ছিলেন। তাদের উপর নজর রাখছিল ডি গ্যাং বলে একটি, মানে বেশ বলশালী লোকেদের একটি সংগঠনই বলবো। এরা খুব উল্টোপাল্টা কাজ করে থাকে এই এরিয়াতে, এটা ওখানকার লোকেরা বলে এরা বলছেন, এই ইউটিউবার এবং সাংবাদিকরা, এবং এদের উপর প্রচণ্ডভাবে অ্যাটাক হয়। এরা যখন গ্রামের লোকদের সঙ্গে কথা বলতে যান, এই যে বললাম হাড়গোড় যখন উদ্ধার হচ্ছিল, সেই সময় গ্রামের লোকদের সঙ্গে এই ইউটিউবার বন্ধুরা, মানে ভাইরা এবং সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে, বা তারা এসে এদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তখন কিন্তু এদের ওপর অ্যাটাক হয়। এবং আমরা দেখতে পেয়েছি প্রচণ্ডভাবে পুলিশি ধরপাকড় হয়েছে, এবং পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে এদের মধ্যে, এবং ইউটিউবার এবং সাংবাদিকদের ভীষণভাবে মারধর খেতে হয়, হসপিটালাইজড হতে হয়। পরবর্তীকালে তাদের ইন্টারভিউ ইত্যাদি, টেলিফোনিক ইন্টারভিউ, এগুলোও আমি শুনেছি। তারা বলছেন তাদের উপর কীভাবে এই গ্যাং নজর রেখেছিল এবং অত্যাচার করছিল। এর থেকে কি ধারণা হয় যে ডাল মে কুছ তো কালা হোনা চাইয়ে? বিশ্বাস হচ্ছে না তো? আরও একটা বলি তাহলে। গতকালকে যেটা হয়েছে সেটা খুবই আরও আশ্চর্যজনক, যে একটি অদ্ভুত এফবি পোস্ট দেখা গেছে এসডিএম হাসান কলেজের কোনো এক ছাত্র বা ছাত্রী, জানা নেই, হবে ছাত্রী বা ছাত্র, পোস্ট করছে যে খুব ভয়ভাবে, অ্যানোনিমাস পোস্টই বলবো, পোস্ট করছে যে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, মানে ছাত্রছাত্রীদের উপর, যে তারা যেন সাধারণ পোশাকে, মানে ইউনিফর্ম না পরে, কলেজের ইউনিফর্ম না পরে, কলেজের আইডি কার্ড ইউজ না করে, নিজেদের ভেহিকেল নিয়ে, মানে নিজেদের সাইকেল স্কুটি যা আছে সেটা নিয়ে, মানে উপস্থিত হয় যখন এই খনন কার্য হবে 13 নম্বর সাইটে, তার আশপাশে, মেন রোড আগেই বলেছি আমি, পাশেই আছে, সেখানে উপস্থিত হয়ে তারা সাধারণ মানুষ সেজে যেন স্লোগান দিতে থাকে যে এই যে যিনি মালিক, আমি আগেই বলেছি যে হেগড়ে, কিসাম হেগড়ে, তো তিনি যে কত ভালো লোক, তার যে কত ভালো কাজ, তিনি কোনো খারাপ কাজ করতেই পারেন না ইত্যাদি, মানে ভালো ভালো কথা বলে তার সম্পর্কে একটু স্লোগান দিতে হবে, একটু নয় বেশ ভালো মতন। এবং এটাও নাকি বলা হয়েছে তাদের উপর চাপ সৃষ্টি করে, যে এটা করবে না, যে এটা করতে রাজি হবে না, তার জন্য হস্টেলের দরজা বন্ধ হয়ে যাবে, তার জন্য মানে অনেক কিছুই ব্যবস্থা আছে। আশা করি বোঝাতে পারছি। এবং অনেক রকম যে তাদের ওপর মানে করতেই হবে এই কাজটা, এবং বাইরের লোকের সাথে তারা কথা বলবে না। বাইরের লোক বলতে সাংবাদিকরা রয়েছে, মানে এই সিট আর বিভিন্ন পুলিশ ছাড়া সাংবাদিকরা রয়েছে, আর যারা খনন কার্যকর্মী তারা ছাড়া সাংবাদিক এবং ইউটিউবার এরাই তো রয়েছেন, এদেরকে নাকি দূরে রাখতে হবে, মানে এদের থেকে
নিজেদেরকে দূরে রাখতে হবে, এদের সঙ্গে কোনো কথা বলা যাবে না। এটা কেন? এটা কার স্বার্থে? মানে এরা যদি বাইরের লোকের সাথে কথা বলে তাহলে এরা কি কিছু বলে দিতে পারে? মানে এদের কি পেটের ভিতর কিছু আছে? এরা কি কোনো কিছুতে ভয়ে ভয়ে ভীত থাকে? কারণটা আমি আগেই বলেছি, এই যে পদ্মলতা 1987 সালে এবং সৌজন্যা যে বোধহয় 2010 থেকে 14 মধ্যে কোনো একটা সময় নিখোঁজ হয়ে যায় এবং তাদের কোনো ট্রেস আর পাওয়া যায় না, এই দুটি মেয়ে, এবং বহু মেয়ে আশপাশ থেকে নিখোঁজ হয়েছে বিভিন্ন সময়ে। ওই যে যে সাফাই কর্মী যে টাইমটা বলেছে তার আগে থেকে শুরু করে তার পরে পর্যন্ত বহু মেয়ে নিখোঁজ হয়েছে, তাদের কারুরই বডি পাওয়া যায়নি, তাদের কোথাও আর খোঁজ পাওয়া যায়নি। এই সম্বন্ধে তারা কি কিছু বাইরের লোককে বলে দিতে পারে? এই কলেজের, তারাও কিন্তু এই কলেজেরই ছাত্রী ছিল, তো এই কলেজের ছাত্রী হয়ে তারা যখন গায়েব হয়ে গেল তখন কি কেউ কিছু জানতো? কেন গায়েব হলো, কিভাবে গায়েব হলো, কোথায় গায়েব হলো? তাদের সম্বন্ধে কি কিছু বলে দেওয়া হবে, কিছু জানিয়ে দেবে এই কলেজের ছাত্রছাত্রীরা? হয়তো এটা শুধু মেয়েদেরই, আমি বলতে পারবো না কলেজটা। তো যাই হোক, তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এটা জানালো তারা এফবিতে, এবং এটাও জানালো যে তারা চায় এই খবরটা কিন্তু সার্কুলেট করে দেওয়া হোক, বিভিন্ন চ্যানেল, মানে তারা নিউজ চ্যানেল মিন করেছে, খবরটা যেন ছড়িয়ে দেয়, মানে মানুষের মধ্যে যেন এটা ছড়িয়ে পড়ে যে এটা কিন্তু ওই ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এটা করার কয়েক ঘন্টার মধ্যে, 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই এফবি পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেল, এবং ডিলিটটা কি নিজের ইচ্ছায় করা হলো বা প্রেশার ক্রিয়েট করে করানো হলো এটা কিন্তু জানা নেই, হতেও পারে ভয়ে ডিলিট করা হলো। তাহলে এগুলো কেন করা হচ্ছে? এটা ভালো করে আরও বুঝতে হলে যে কেন করা হচ্ছে, কে করতে পারে, কার স্বার্থ রয়েছে, কার স্বার্থ থাকতে পারে, আরও একটা পয়েন্ট আমি বলতে চাই। সেটা আমি দ্য ইন্ডিয়ান, মাস্ক ইন্ডিয়ান এরকম টাইপের একটা ছোট চ্যানেল, যার সাবস্ক্রাইবার খুবই কম, একটা রোবোটিক ভয়েস, একটি চাঁদনি নামের মহিলা, আমি জানি না সে এআই কিনা, তার ভয়েস দিয়ে বলা হয়, কারোর মুখ দেখানো হয় না। আমি সেই চ্যানেলে দেখেছি, আমি আগেই বলে দিলাম, কারণ সে যা বলছে, এই চ্যানেল যা বলছে সেটা খুবই সাংঘাতিক কথা। যে বাহুবলী হিলসে যখন খনন কার্য চালানো হয় 12 নম্বর সাইটে, যেখান থেকে কিছু পাওয়া যায়নি, কিভাবে পাওয়া যাবে, তারা বলছে রাতোরাত যাকে বলে, যে রাত্রির বেলা লুকিয়ে লুকিয়ে কিছু লোক এসে সেখানে যে মাটি ছিল, মাটির যে স্তর ছিল তার উপর 10 ফুট পর্যন্ত মাটি, মানে সব জায়গাটায় অনেক বড় এরিয়া ধরে 10 ফুট মাটি সেখানে ফেলা হয়েছে। এবং সেটা কবে ফেলা হয়েছে জানেন? এই খনন কার্য শুরু হওয়ার পরে, যেটা একেবারেই উচিত না। এটা কারা করতে পারে জানা নেই, আমি কিছু বলতে চাই না, আপনারা যথেষ্ট সমঝদার, আপনারাই বুঝে নেবেন। 10 ফুট মাটি যদি মেটাল টেটাল মেশানো ফেলা হয়, মেটাল মেশানো হতে পারে কারণ মাটির মধ্যে অনেক কিছু মিশে থাকতে পারে, তাহলে কিন্তু মাটির নিচে কি আছে সেটা কিন্তু এই যে রাডার, ইলেকট্রনিক রাডার যেটা জিপিআর যাকে বলে, সেই যন্ত্রও কিন্তু ডিটেক্ট করতে পারবে না। যদিও 132 ফুট তলা, মাটির তলা পর্যন্ত এই যন্ত্র ডিটেক্ট করতে পারে, কিন্তু ডিটেক্ট যদি করতে পারেও, সে কথাটা হচ্ছে যে 10 ফুট যদি লেয়ারের মাটি সলিড ফেলে দেওয়া হয় একটা বড় এরিয়ায়, 10 ফুট ফ্রেশ মাটি যদি আসল মাটির লেয়ার, যার তলায় কিছু হিউম্যান রিমেন্স যদি থাকতো, কথার কথা বলছি, নেই বা আছে জানি না, বা জানা যায়নি বা জানা যাবে হয়তো ভবিষ্যতে, সেখানে যদি থাকেও 10 ফুট মাটির তলা থেকে সেটা যখন উদ্ধার করা হবে, সেটা কিন্তু নানান অ্যাসিডিক, মানে মাটিরই অ্যাসিডিক মাটি হলে তার কিন্তু যে হাড় মানে বোনস, সেগুলোর কিন্তু প্রকৃতি, যেটা ডিএনএ টেস্ট করা হলে প্রকৃতিতে কিন্তু অনেক পরিবর্তন আসবে বলে এই চ্যানেল থেকে বলা হচ্ছে। এটা কিন্তু আমার কিছু জানা নেই, এই চ্যানেলে শুনে আমি জাস্ট স্টান্ড হয়ে গেলাম। সেক্ষেত্রে কি হবে, যে 10 ফুট মাটি তারা যেটা বলতে চাইছে কেন ফেলা হয়েছে, যে যখন 10 ফুট মাটির লেয়ারের তলা থেকে যদি এই রাডার খোঁজও দেয় যে কোনো হিউম্যান রিমেন্স আছে, ধরে নেওয়া হচ্ছে, সেই রিমেন্সটা তোলা হয়, ততক্ষণে কিন্তু সেই রিমেন্স, যে হাড় হোক, যাই হোক, দাঁত হোক, তার কিন্তু চরিত্রগত বদল হয়ে যাবে। ফলে তার যখন ডিএনএ টেস্ট করা হবে এবং যাদের পরিবারের মেয়েরা মিসিং রয়েছে অনেক দিন, অনেক বছর ধরে, তাদের ডিএনএর সঙ্গে যখন মেলানো হবে, তারা বলেনি এটা পুরোটা, মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ঘটনা এটা হয়, যে ডিএনএ তখন ম্যাচ করবে না, ইন দ্যাট কেস বোঝা যাবে না ওটা কার হাড়। যদিও এই হাড় প্রসঙ্গে বলি যে হাড়গুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এখনও আমি আপনি কেউই জানি না এই হাড়গুলি মানুষের না কোনো জীবজন্তুর। তবে জীবজন্তুর হাড় মাটির এত তলা থেকে কিভাবে পাওয়া যাবে, কে তাদেরকে এইভাবে পুঁতে দেবে জানা নেই, পুঁতে দেওয়া হতেও পারে, জীবজন্তু মারা গেলে তো মাটিতেই কবর দেওয়া হয়, এটা আমরা জানি। অতএব ফরেন্সিকের টেস্ট হয়ে এসে রেজাল্ট না পাওয়া পর্যন্ত যদি সঠিকভাবে করা হয়, এগুলি আদৌ হিউম্যান রিমেন্স কিনা বলা যাচ্ছে না। কিন্তু এটা তো সত্যি যে কিছু মানুষের খুলি পাওয়া গেছে,
কিছু মানুষের যে কঙ্কাল সেগুলিও পাওয়া গেছে, এবং সেটা কিন্তু এই যে সাফাই কর্মীর দেখিয়ে দেওয়া যেখানে সাইট, সে যেখানে কবর দিয়েছে বলছে সেখান থেকেই পাওয়া গেছে। সেটা হচ্ছে 6 নম্বর সাইট, আর মানে 6 আর 11A এই দুটি সাইট থেকে পাওয়া গেছে। তো আমি সব ঘটনাগুলো জাস্ট আপনাদের সামনে রাখলাম, আমার নিজস্ব মতামত আমি কিছুই দিতে চাই না। আমার কিছু প্রশ্ন, যে এই যে ছাত্র বা ছাত্রী যেই হোক এরকম একটি পোস্ট দিল, সেটি ডিলিট হয়ে গেল, সেই পোস্টকে যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে প্রেশার ক্রিয়েট তাদের উপর কে করবে, কেন করা হবে, আর এই মেডিকেল কলেজের নাম বারবার করে কেন জড়িয়ে যাবে এইসব ঘটনার সঙ্গে, এগুলো কিন্তু ভেবে দেখার বিষয়। কারণ যার নামের সঙ্গে জড়িয়ে আছে তিনি কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি। যদি বদনাম করার তাকে চেষ্টা হয়, যেটা তিনি বলেছেন, তিনি এই সমস্ত ঘটনার থেকে সম্পূর্ণ নিজেকে, নিজের ফ্যামিলিকে আলাদা করে নিয়েছেন। তিনি বলেছেন তার সঙ্গে এসব ঘটনার কোনো যোগাযোগ নেই। তো সেটাই যদি হয়, তাহলে কিন্তু বিশাল একটা বড় পলিটিক্যাল যে মানে তার ওপর কি বলবো, মানে প্ল্যান করা হয়েছে তার এগেনস্টে, এটাই তিনি বলতে চেয়েছেন। তাহলে সেটাই কি সত্যি? তাহলে এই যে সাফাই কর্মী, সে কে? তাকে কি কেউ লাগিয়েছে পিছনে? তার কি স্বার্থ? সে তো জানে যে তার কথা যদি মিথ্যে প্রমাণ হয়, তাহলে কিন্তু তার এগেনস্টে কারবাই যাকে বলে, মানে তদন্ত চলবে, এবং তার হয়তো বিশাল পরিমাণে শাস্তি হবে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়? পুরো ঘটনা দেখে অতি অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন। কারণ এই ঘটনা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর থেকে শুরু করে সবচেয়ে বড় একটা বিশাল ঘটনা হতে চলেছে, অপরাধমূলক ঘটনা, যেটা মাটি চাপা যাকে বলে, লিটারারি মাটি চাপা দেওয়া হয়েছিল। যদি সত্যি হয়, আমি জানি না কতটা সত্যি সামনে আসবে, তবে যতটা আপনাদের সামনে রাখলাম সেটা শুনে বা সেটা মানে বুঝে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমার সঙ্গে শেয়ার করবেন, এবং পরবর্তী যদি আরও কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান, সেই বিষয়েও কমেন্ট বক্সে জানাবেন। অতি অবশ্যই পারলে আপনাদের সামনে উত্তরটা আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আর হ্যাঁ, দিল্লিতে যে স্ট্রে ডগদের শেল্টার দেওয়া হবে, শেল্টার হোমে 3 লাখ স্ট্রে ডগকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু খুব জরুরি একটা ভিডিও করেছি। আশা করি আপনাদের সেই ভিডিওটাও ভালো লাগবে, সকলে দেখবেন আশা করছি, এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, এই আশা রেখে কিন্তু আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলবেন ভিডিও কেমন লাগলো, অবশ্যই লাইক করেই জানাবেন। আর যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও বেশি করে শেয়ার করুন, তবেই তো আমার ভিডিও সকলের কাছে পৌঁছবে, আর তাহলে আরও বেশি বেশি করে ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো। ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। নমস্কার।